ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে সপ্তাহ জুড়ে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭৪ হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ৪২ জন। শুক্রবার এ তথ্য নিশ্চিত করে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবির প্রধান সুহারিয়ান্তো বলেন, পুরো উত্তর সুমাত্রা প্রদেশে এখন পর্যন্ত ১১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ৪২ জনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তিনি জানান আরও ৩৫ জন মারা গেছেন আচেহ প্রদেশে এবং পশ্চিম সুমাত্রায় প্রাণহানি হয়েছে ২৩ জনের। ঝড় বৃষ্টির জেরে ৪,৭৩,৪৮১ কিলোমিটার আয়তনে এই দ্বীপটির বহু এলাকা বন্যার পানিতে ডুবে গেছে। কোনো কোনো এলাকা ডুবে আছে ৩.৫ ফুট পানির নিচে। নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে বাড়িঘর ছেড়ে ছুটছেন হাজার হাজার পরিবার। বন্যা ভূমিধসের কারণে দ্বীপের অনেক অঞ্চলে রাস্তাঘাট ও টেলিযোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেসব এলাকার দুর্গত লোকজনকে উদ্ধারে এবং ত্রাণ তৎপরতা চালাতে বিমান বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া অঞ্চলগুলোতে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার কাজও শুরু হয়েছে বলে এএফপিকে জানিয়েছেন জাতীয় দুর্যোগ মোকাবেলা দপ্তরের মুখপাত্র আব্দুল মোহারি। শ্রীলঙ্কা ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বর্ষণ থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ৩৪ জন। গৃহহীন হয়ে পড়েছেন হাজারো মানুষ। শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ডিএমসি জানিয়েছে, ঘূর্ণিঝড় ডিটওয়ার কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে বন্যার পাশাপাশি ভূমিধসও হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এই সময় ঘন্টার প্রায় ৬৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হয়। ঘূর্ণিঝড় ও বন্যার কারণে মোরহা গাহাকান্দা এলাহেরা ও কুমারাইলা সেতুর পানির তোড়ে ভেসে গেছে। এতে মাতালে পল্লনারারুয়া কুরুনেগালা ও উভা প্রদেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ডিএমসি পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় সবাইকে নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার কথা বলেছে। হংকংয়ের দুর্নীতি বিরোধী সংস্থা শুক্রবার জানিয়েছে, একটি আবাসিক ভবনে সংগঠিত অগ্নিকাণ্ডের ঘটনায় তারা ৮ জনকে গ্রেপ্তার করেছে। ওই অগ্নিকাণ্ডে অন্তত ১২৮ জন নিহত হয়, যা ১৯৮০ সালের পর বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ভবন অগ্নিকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে হংকং পুলিশ বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, তাদের তদন্তের অংশ হিসেবে অবহেলাজনিত হত্যাকাণ্ডের সন্দেহে তারা ৩ জনকে গ্রেপ্তার করেছে। আর্থিক কেন্দ্রটির স্বাধীন দুর্নীতি বিরোধী কমিশন জানায়, গ্রেপ্তার হওয়া ৭ পুরুষ ও ১ নারীর মধ্যে রয়েছেন প্রকল্পের পরামর্শক, স্ক্যাফোল্ডিং সাব কন্ট্রাক্টর এবং মধ্যস্থতাকারী। সংস্থাটি জানায় যে আবাসিক কমপ্লেক্সটিতে অগ্নিকাণ্ড ঘটে সেটি সংস্কার কাজের আওতায় ছিল এবং আগেই তারা এই ঘটনায় তদন্ত শুরু করেছিল। আগুনটি ওই আবাসিক এলাকার ৮টি উঁচু ভবনের মধ্যে ৭টিতে ছড়িয়ে পড়ে। পুরো কমপ্লেক্সে প্রায় ২,০০০ ইউনিট রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ৪০ ঘন্টারও বেশি সময় লাগে। সিরিয়ার দক্ষিণাঞ্চলের একটি গ্রামে শুক্রবার ইসরায়েলি গুলিতে ১০ জন নিহত হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেইত জিন্ন এলাকায় চালানো ইসরায়েলি অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সেখানে একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের আটক করতে পরিচালিত অভিযানের সময় সংঘর্ষে তাদের ৫ জন সেনা আহত হয়েছেন। প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইসরায়েল দক্ষিণ সিরিয়ার নিয়মিত অভিযান চালিয়ে আসছে। তারা বলছে, তারা সীমান্ত থেকে জঙ্গিদের দূরে রাখতে অভিযান চালাচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, রাতভর অভিযানের সময় তাদের সেনারা গুলির মুখে পড়ে যখন তারা জামায়া ইসলামিয়া নামে চিহ্নিত একটি গোষ্ঠীর সন্দেহভাজন সদস্যদের আটক করতে যাচ্ছিল। সামরিক বাহিনী এই অভিযানকে সাম্প্রতিক মাসগুলোতে ওই এলাকায় পরিচালিত নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করেছে। ফিলিস্তিনি ইস্যুতে ইসরায়েল বিরোধী অবস্থানের জন্য পোপ লিও এর প্রশংসা করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৃহস্পতিবার তুরস্কের আঙ্কারায় পোপের সঙ্গে সাক্ষাতের পর তার প্রশংসা করেন এরদোয়ান। এরদোয়ান বলেন, ফিলিস্তিনিদের প্রতি ন্যায় বিচার প্রদানের জন্য ১৯৬৭ সালের সীমার ভিত্তিতে ২ রাষ্ট্রের সমাধান অবিলম্বে বাস্তবায়ন করা জরুরি।
তিনি আরও জোর দিয়ে বলেন, জেরুজালেমের ঐতিহাসিক অবস্থা সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ইউক্রেনের যুদ্ধ সমাধানে পোপের শান্তি ও কূটনীতি আহ্বানকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তার প্রশংসা করেছেন। বৃহস্পতিবার 6 দিনের জন্য তুরস্ক ও লেবানন সফরে বের হয়েছেন ভ্যাটিকান সিটিতে সদ্য নির্বাচিত পোপ লিও চতুর্দশ। এ পদে আসীন হওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। আগামী 2 ডিসেম্বর পর্যন্ত 6 দিনের বিদেশ সফরে ঐক্য ও শান্তির বার্তা প্রচার করবেন এই ধর্মীয় নেতা। গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে অস্বীকৃতি জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। চলতি মাসে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিথি ছিলেন তিনি, কিন্তু ইসরায়েলের সঙ্গে পূর্ণ ও আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সরাসরি না জানিয়ে দেন যুবরাজ। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে রাজি হয় আরব বিশ্বের আরও বহু দেশ। সৃষ্টি ঘটকের রিপোর্টে বিস্তারিত। 1948 সালে একতরফা ইসরায়েল রাষ্ট্র গঠনের পর থেকে আরব প্রতিবেশী দেশগুলো সহ বহু মুসলিম অধ্যুষিত দেশ তাকে বয়কট করে আসছে। 1977 সালে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের আমলে যুক্তরাষ্ট্র কিছু আইন করে, তাতে দেশটির কোম্পানিগুলোকে আরব বয়কটে অংশ নেওয়া নিষিদ্ধ করা হয়। 2020 সালের সেপ্টেম্বর মাসে ট্রাম্প হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানান। সেখানে প্রথম আব্রাহাম চুক্তিতে সই করেন তারা। চুক্তিতে ইসরায়েলে এ দেশগুলোর দূতাবাস খোলা, তার সঙ্গে বাণিজ্য শুরু এবং যুক্তরাষ্ট্রের সমর্থন নিশ্চিত করা হয়। ইরান আব্রাহাম চুক্তির তীব্র সমালোচনা করে। পরের মাসগুলোতে সুদান ও মরক্কো এই চুক্তিতে যোগ দেয়। তবে সুদানে চলমান গৃহযুদ্ধের কারণে দেশটির প্রতিশ্রুতি এখনও আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়নি। সবাই আশা করছিল আরব বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি সৌদি আরবই হবে আব্রাহাম চুক্তির পরবর্তী সদস্য। 2023 সালের সেপ্টেম্বর মাসে মনে করা হচ্ছিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিতে সৌদি আরবের যোগদান খুবই আসন্ন। কিন্তু একই বছর অক্টোবরে গাজায় ইসরায়েলের গণহত্যা শুরু হওয়ার পর থেকেই সব আলোচনা থেমে যায়। এখন পর্যন্ত সেখানে 69,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। চুক্তিতে স্বাক্ষরকারী জর্ডান, মরক্কো নিজ দেশেই তীব্র জনবিক্ষোভের মুখে পড়েছে। সৌদি আরব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া এবং নেতানিয়াহু ক্ষমতায় থাকা অবস্থায় তারা ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক করবে না। ফিলিস্তিনের সবচেয়ে বড় সমর্থক কাতার ইসরায়েলের সঙ্গে চুক্তির সম্ভাবনা একেবারে বাতিল করেছে। সিরিয়ার ইসলামপন্থী নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারাও বলেছেন, সিরিয়া ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক করবে না। তুরস্ক 1949 সাল থেকেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রেখেছে, কিন্তু গাজায় গণহত্যার পর তারা সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। পরবর্তী সময়ে আঙ্কারা ইসরায়েলের জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয়, বন্দরে ইসরায়েলি জাহাজ নিষিদ্ধ করে। ইসরায়েলের শত্রু দেশ লেবাননের ক্ষেত্রেও একই কথা। ইরাক, ওমান, কুয়েত, তিউনিসিয়া, লিবিয়া, আলজেরিয়া ও ইয়েমেনও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করতে অস্বীকৃতি জানিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া ইসরায়েলে দেশটির প্রেসিডেন্টের সম্ভাব্য সফর নিয়ে প্রচার হওয়া খবর অস্বীকার করেছে। গাজায় গণহত্যার সময় দেশটিতে ফিলিস্তিনের সমর্থনে বড় বিক্ষোভ হয়েছে। সৃষ্টি ঘটক, ৭১। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে কারাগারে অন্তরীণ নেতা ইমরান খানের মুক্তি চেয়েছেন তার ছোট ছেলে কাশিম খান। বাবার মুক্তি দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন কাশিম। নিজের পোস্টে কাশিম খান জানিয়েছেন, গত 845 দিন ধরে কারা অন্তরীণ আছেন ইমরান খান। এর মধ্যে গত 6 সপ্তাহ ধরে ইমরান খান পাকিস্তানের কারাগারের ডেথ সেলে বন্দী আছেন এবং তাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আদালতের অনুমোদন সত্ত্বেও তার সঙ্গে দেখা করতে পারছেন না তার পরিবার ও অন্যান্য স্বজনরা। টেলিফোনেও ইমরানের সাথে কথা বলা যাচ্ছে না বলেও জানান কাশিম। ইমরান খান সেনাবাহিনীর সমর্থন নিয়ে ক্ষমতায় আসেন 2018 সালের জাতীয় নির্বাচনে জয়ের পর। তবে দেশটির গোয়েন্দা সংস্থা ISI এর শীর্ষ নির্বাহীর পদে কে আরোহণ করবেন তা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বের জেরে সংকটে পড়েন তিনি। পরে 2022 সালের পার্লামেন্টের বিরোধী সদস্যদের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন। আর ক্ষমতা হারানোর পরই একের পর এক মামলা দায়ের হতে থাকে ইমরান খানের বিরুদ্ধে। সেসব মামলার দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে 2023 সাল থেকে পাকিস্তানের আদিয়ালা কারাগারে আছেন তিনি।
শরণার্থীদের প্রবেশাধিকার ও আইনানুগ প্রক্রিয়া নিশ্চিত রাখতে ওয়াশিংটনকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্রের তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থগিতের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর জাতিসংঘ এ আহ্বান জানায়। বুধবারের ওই ঘটনায় এক আফগান নাগরিককে সন্দেহভাজন হিসেবে ঘোষণা করেছেন তদন্ত কর্মকর্তারা। আফগান ওই নাগরিক 2021 সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। এরপর থেকে ট্রাম্প একাধিক কড়াকড়ি অভিবাসন পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের এই ঘোষণার পর জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র জেরেমি লরেন্স জেনেভায় এক ব্রিফিংয়ে বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় শরণার্থীরা সুরক্ষা পাওয়ার অধিকারী এবং সে অনুযায়ী তাদের যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে দিতে হবে। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর মুখপাত্র ইউজেন বায়ানো একই আহ্বান জানান। তিনি বলেন, যারা সুরক্ষার প্রয়োজন নিয়ে কোনো দেশের ভূখণ্ডে পৌঁছান তাদের আশ্রয় আবেদন প্রক্রিয়া ও ভূখণ্ডে প্রবেশাধিকার দিতে হবে। যুক্তরাজ্যগামী ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া অভিবাসীদের সমুদ্র থেকে আটক করার পদক্ষেপ নিতে যাচ্ছে ফ্রান্স। শুক্রবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। যুক্তরাজ্যের চাপের পরিপ্রেক্ষিতে প্যারিসের এই নীতিগত পরিবর্তনের বড় ধরনের কৌশলগত রদবদল হিসেবে দেখা হচ্ছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 40,000 মানুষ ছোট নৌকায় চড়ে চ্যানেল পাড়ি দিয়ে দক্ষিণ ইংল্যান্ডে পৌঁছেছে। বিপুল এই অভিবাসীর চাপ যুক্তরাজ্যের লেবার সরকারকে ডানপন্থীদের তীব্র সমালোচনার মুখে ফেলেছে। এরই মধ্যে ফরাসি নিরাপত্তা বাহিনী সমুদ্র তীরে টহল জোরদার করেছে ও সৈকতে অভিবাসীদের আটকে দেওয়ার চেষ্টা করছে। তবে এতদিন পর্যন্ত যাত্রীদের জীবনের ঝুঁকি বিবেচনায় ফ্রান্স সমুদ্রে এইসব নৌকা বাধা দেওয়া থেকে বিরত ছিল। এবার সে অবস্থান বদলাতে যাচ্ছে ইংলিশ চ্যানেল ও উত্তর সাগর সংশ্লিষ্ট ফরাসি দপ্তর প্রিমার। তারা জানিয়েছে, খুব শিগগিরই ছোট নৌকাগুলোর বিরুদ্ধে সমুদ্রে নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ অভিযান শুরু হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রে ইয়ারমাকের বাসায় দুর্নীতি দমন সংস্থার অভিযানের পর পদত্যাগ করেছেন ইয়ারমাক। ইউক্রেনের দুর্নীতি দমন সংস্থাগুলো গত শুক্রবার সকালে দিকে ইয়ারমাকের বাড়িতে অভিযান চালায়। এরপর তিনি পদত্যাগ করেন। তার পদত্যাগের পর জেলেনস্কি জাতির উদ্দেশ্যে এক ভাষণে ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় ইয়ারমাকের ভূমিকার প্রশংসা করেন। ইয়ারমাক সবসময় আলোচনায় দেশপ্রেমিক অবস্থান বজায় রেখেছেন বলে উল্লেখ করেন তিনি। এছাড়া জেলেনস্কি ভাষণে ঐক্যের আহ্বান জানিয়ে সতর্ক করে বলেন, ইউক্রেন সবকিছু হারানোর ঝুঁকিতে আছে। সম্প্রতি ইয়ারমাককে ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনাতে প্রধান আলোচক হিসাবে নিয়োগ করেছিলেন জেলেনস্কি। ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী রাশিয়ার কাছে ইউক্রেনের ভূমি ছাড় না দেওয়ার বিষয়ে অটল ছিলেন ইয়ারমাক। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, পথ থেকে সরে দাঁড়ানোর জন্য তার উপর প্রচণ্ড চাপ আছে। রাশিয়া শুক্রবার অবাঞ্ছিত সংগঠনের তালিকায় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে যুক্ত করেছে। এর ফলে নিউ ইয়র্ক ভিত্তিক এই চাপ সৃষ্টিকারী সংগঠনটি রুশ ভূখণ্ডে কার্যক্রম কার্যত নিষিদ্ধ হয়ে গেল। এই সিদ্ধান্তের কোনো কারণ রাশিয়া জানায়নি। 2022 সালে রাশিয়া নিজেদের দপ্তর বন্ধ করতে বাধ্য হওয়া হিউম্যান রাইটস ওয়াচও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে ক্রেমলিনের নীতি সমালোচনাকারী কিংবা যুদ্ধে মস্কোর ভূমিকার বিরোধিতা করা বহু সংগঠনকে রাশিয়ার বিচার মন্ত্রণালয় নিষিদ্ধ করেছে। বিশ্বজুড়ে সামরিক বাহিনী ও সরকারের দ্বারা সংগঠিত নির্যাতন নিয়ে তদন্ত ও প্রতিবেদন প্রকাশ করা হিউম্যান রাইটস ওয়াচ যুদ্ধটির তীব্র সমালোচনা করে আসছে এবং রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে একটির পর একটি লঙ্ঘন চালানোর অভিযোগ তুলেছে, যা মস্কো অস্বীকার করেছে। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার মেয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে 17 যুবককে রাশিয়ায় পাঠাতে ধোঁকা দিয়েছিলেন বলে অভিযোগ আছে। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার মেয়ে ও এমপি দুদুজিলে জুমা সাম্বুদুলা পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন। অভিযোগ উঠেছে, তিনি রাশিয়া হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য দক্ষিণ আফ্রিকার 17 জন যুবককে ভাড়াটে যোদ্ধা হিসেবে পাঠাতে ধোঁকা দিয়েছিলেন। এই যুবকদেরকে তিনি বলেছিলেন, জুমার উমখুন্টো উই সিজ পার্টির জন্য দেহরক্ষী হিসেবে প্রশিক্ষণ নিতে তাদেরকে রাশিয়ায় পাঠানো হচ্ছে। তবে জুমা সাম্বুদুলার দাবি,
তিনি ইচ্ছাকৃতভাবে কাউকে বিপথগামী করেননি এবং নিজেও প্রতারণার শিকার হয়েছেন। এক হলফনামায় জুমাস সাম্বুদলা বলেছেন, তিনি ভেবেছিলেন ওই যুবকরা বৈধভাবে প্রশিক্ষণ নিতে রাশিয়া যাচ্ছেন। যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে। ক্যারিবীয় সাগরে বেশ কিছু নৌকায় বোমা হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ওইসব নৌকায় ভেনেজুয়েলা থেকে মাদক পাচার করা হচ্ছে। আর এই অভিযোগের ভিত্তিতেই দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করার জন্য $5 কোটি ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই ঘোষণায় কি আসলেই মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে পারবে যুক্তরাষ্ট্র? সৃষ্টি ঘটকের রিপোর্টে বিস্তারিত। ট্রাম্প প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই ভেনেজুয়েলায় শাসন ব্যবস্থা বদলের কথা বলছিলেন। 2017 সালে ট্রাম্প প্রশাসন মাদুরোর উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তাদের অভিযোগ, মাদুরো ভেনেজুয়েলার গণতন্ত্রকে ক্ষুণ্ণ করছেন। এরপর 2019 সালে মাদুরোর পরিবর্তে দেশটির বিরোধী নেতা হুয়ান গুয়াইদোকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদের শেষ বছর ট্রাম্প আরও চাপ বৃদ্ধি করেন। তিনি মাদুরোকে গ্রেপ্তারের জন্য $1.50 লাখ পুরস্কার ঘোষণা করেন। পাশাপাশি ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তথ্য চেয়েও বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়। ট্রাম্পের প্রথম মেয়াদ শেষ হওয়ার পর ডেমোক্রেটিক দলের নেতা জো বাইডেন প্রেসিডেন্ট হন। বাইডেনের প্রশাসন মাদুরোর বিরুদ্ধে ট্রাম্প ঘোষিত পুরস্কারের অঙ্ক বাড়িয়ে $2.50 লাখ করেন। ট্রাম্প চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ওই পুরস্কারের অঙ্ক আরও বাড়িয়ে $5 কোটি করা হয়। দুই দেশের মধ্যে উত্তেজনা এখন গত কয়েক বছরের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে আছে। ভেনেজুয়েলা ইতোমধ্যেই রাজনৈতিক দমন পীড়নের মুখোমুখি হয়েছে। ব্যাপক মূল্যস্ফীতি ও চরম দারিদ্র্যের মতো অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে তারা। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির খাদ্য, ওষুধ ও অন্যান্য মৌলিক সামগ্রীর ঘাটতিতে পড়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, ভেনেজুয়েলায় এখন নতুন সরকার আসতে পারে ঠিকই, তবে তারা দেশের সব এলাকা নিয়ন্ত্রণ করতে পারবে না। তখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সাহায্য নিতে হবে। তারা বলছেন, মাদুরোকে গ্রেপ্তার করলে দুটি সমস্যা আরও বাড়তে পারে। যদি কোনো সরকারকে অস্থিতিশীল করা হয়, তখন সেখানকার মানুষ দেশের বিশৃঙ্খল পরিস্থিতি থেকে পালানোর চেষ্টা করবে। এতে শরণার্থী বা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়বে। এতে পাশের দেশগুলোতেও অস্থিতিশীলতা দেখা দিতে পারে। আর এতে আরও বেশি অভিবাসী সমস্যা তৈরি হবে এবং মাদক চোরা কারবারি, সন্ত্রাসী বা বিদ্রোহী গোষ্ঠীর জন্য সুযোগ তৈরি হবে। সৃষ্টি ঘটক, ৭১। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।